আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে। দেখুন, 2-3টায় বন্ধ থাকার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এখানে যে পাইলিং করেছে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে, তারপরে সেখান থেকে আবার টেস্ট করবে যে লোডিং ক্ষমতা নিতে পারছে কি পাচ্ছে না একটা। দ্বিতীয় কথা হচ্ছে বর্ষার জন্য অনেকটা অসুবিধা হচ্ছে। তৃতীয় কথা, জানি না কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে কি পারে না। আমি তৃতীয় দিয়ে শুরু করি। আমি নাদের কে বলেছি, মিডিয়ার সামনেও বলছি যে ভাঙড়ের মানুষ হচ্ছে, সাধারণ মানুষ হচ্ছে এরা অসাধারণ। এরা এই পার্সেন্টেজ নেবো, হ্যান করবো, ত্যান করবো, ওতে বিশ্বাস করে না। কিছু রাজনৈতিক কারবারিরা ডিস্টার্ব করে, তারা আজকে ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তাই আপনি নিশ্চিন্তে কাজ শুরু করুন। আপনি ভাঙড়ের মানুষের সহযোগিতা পারবেন, কারণ এই ব্রিজের ওপর দিয়ে প্রত্যেক দিন প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। বোথ সাইড থানা আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, হাই মাদ্রাসা আছে, ফলে যাতায়াতে তাদের ব্যাপক অসুবিধা হচ্ছে। টেম্পোরারি একটা করলেও সেখানকার কত মানুষ কিভাবে যাবে। তাই দ্রুততার সাথে কাজ শুরু করতে বলেছি। এনারা যারা দায়িত্বশীল আছে এগ্রি হয়েছেন, আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু করে দেবে। এতদিন যে বন্ধ, শাসক দল তৃণমূল সরকার তো আর নেই, বা তৃণমূল নেতারাও তো নেই, এই যে দীর্ঘ 3 মাস বন্ধ থাকার কারণটা এটা যদি একটু দেখুন, এনারা বললেন যে প্লেট যেটা ঢালাই করবে, যে প্লেটটা জিজ্ঞাসা করেছিলাম, দিতে অনেকটা দেরি করেছে। অনেকেই অভিযোগ তুলছে যে পিছনে আইএসএফের কিছু লোকের তারা কি সব সম্পর্ক করেছিল, যার কারণে কিন্তু পিছনে গেছে, এমন একটা অভিযোগ। দেখুন, তো অভিযোগ তো যে কেউ যার কারণে আমি তুলতে পারবো। যিনি কন্ট্রাক্টর আছে জিজ্ঞাসা করুন তো। এই ব্রিজের জন্য যা মাল ছিল নাকি নির্বাচনে হারার আগে নাকি তৃণমূলের নেতারা কিছু করেছে। আমি ওটা বলতে পারবো না, ওটা কন্ট্রাক্টররা বলতে পারবে, ওটা আমার পার্ট না। তাহলে কাজ শুরু হলে আর বন্ধ হবে না তো, একটানা চলবে তো? অবশ্যই চালাতে হবে তো। ঠিক আছে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আগামী 2-3 দিনের মধ্যে থেকেই নারা কাজ শুরু করে দেবে। তার মধ্যে বোথ সাইড, এটাই কি বলে যেটাকে আপনি সাইডগুলো বলছিলেন, উইং অল করার জন্য একটু সমস্যা হচ্ছে। এদিকটা তো খালি আছে, এই দিকটা 3 সাইড উইং অল করার জন্য ডিস্টার্ব আছে, জায়গা সংকুলন আছে, সংকোচ আছে, সেটাকে এক্সটেন্ড কীভাবে করা যায় একটা পার্ট থাকছে। আর বাকি কাজগুলো শুরু করে দেবে। কতটা অপরাধ করেছে সেই বিতর্কে আমি জড়াবো না। এটা দেখেছে আপনার এনডিএতে যুক্ত হয়ে গেছে, মানে বিজেপি হয়ে গেল, বিজেপিকে সমর্থন দিল, সেটা নিয়ে চর্চা করুন। এমপিগুলোর অবস্থা কোন জায়গায় দাঁড়াচ্ছে। ইউসুফ পাঠান ভাঙড়ে এসে কি বলেছিল, পাঠান কা বাচ্চা কি কাকে ভয় না খাই না, কি বলে এসব কথা বলে ডায়লগ বাজি করে গেছিল না চন্ডিহাটে। পাঠানের বাচ্চা কাউকে ভয় খায় না, এই সমস্ত কথা এইসব কিছু বলে গিয়েছিল। ওরাই বোমাবাজি করে আমাদের নামে দোষ দিয়েছিল, সেটা বলছিল। বোমা তো দূরের কথা, সরকার হেরেছে মোদির ভয়ে, মোদির বি টিমে আবার নাম লিখিয়ে দিল। ভাঙড় থেকে তোলাবাজদেরকে ধ্বংস করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নতুন করে তোলাবাজের জন্ম ভাঙড়ে হতে আমি দেব না। আমার একটা অবস্থান ক্লিয়ার। প্রশাসনের যদি অভিযোগ হয়ে থাকে, প্রশাসন অভিযোগের সত্যতা যাচাই করে দেখবে। যদি যাদের নামে অভিযোগ উঠেছে যদি তারা দায়ী হয়, শাস্তি ভোগ করবে। কিন্তু 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 অনেক ক্ষেত্রে বদনাম করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। সুতরাং প্রশাসনের কাজ হবে অভিযোগের সত্যতা যাচাই করে অ্যাকশন নেওয়া। 18তম বিধানসভায় প্রথম অধিবেশনে টোটাল 4200 মিনিট বক্তব্য হয়েছে। সেই 4200 মিনিটের মধ্যে আপনাদের বিধায়ক, আমি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, 133 মিনিট বলেছি। 4200কে যদি 294-তে ভাগ করা হয়, 14 মিনিটের একটু বেশি হচ্ছে হিসাবে গড়ে। আমি সেখানে বলেছি আপনার 133 মিনিট প্লাস। ওই 133 মিনিটের বক্তব্যগুলো শুনুন, প্রতিবাদ কাকে বলে আর কিভাবে করতে হয়। সমস্যা হচ্ছে এটা, আমি কোনো দিনের জন্যই মা বাপ তুলে কাউকে খিস্তিতে প্রতিবাদ করিনি, আজকেও আমি সেটা পারবো না। আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, আমি তথ্যভিত্তিক ডেটা ভিত্তিক প্রতিবাদ করেছি বিগত দিনে, এখনও করছি। এবার প্রশ্ন একটা জায়গায় থেকে যাচ্ছে, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের মসজিদ। আরে এয়ারপোর্ট মসজিদ কমিটিকে আমি বারবার বলছি, যিনি দায়িত্বে আছে তার কাছে লোক পাঠাচ্ছি। যদি আমাকে রেকগনাইজ না করে, আমি তখনকার বিধায়ক নই, আমি কি করব? আমি যত জায়গায় দেখেছেন, সেই জয়নগরে আমার ছোট্ট বোনটি হোক, বারাইপুরের আমার ছোট্ট বোনটি হোক, যেখানে অন্যায় হয়েছে যত জায়গায় আমি গিয়েছি, আগে তার বাড়ির লোকের সাথে আমি কথা বলে গিয়েছি।
বাড়ির লোক যদি না আমাকে অ্যাক্সেস দেয়, সরি, বাড়ির লোক যদি না আমাকে অ্যাক্সেস দেয়, আমি কোথায় গিয়ে উঠবো? তো এই বিষয়টা তো আমি বারবার বলছি তাদেরকে, যোগাযোগ করছি। যদি আমাকে তারা বা কি চক্র চলছে সবই তো বুঝতে পারছে, আর বলার আমার প্রয়োজন নেই। যদি না আমাকে উপযুক্ত পেপারস প্রোভাইড করে আমি কি করব? আর আমি এতটুকু বলে রাখছি, অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। কে সামনে আছে, পিছনে আছে, কি আছে, পাত্তা দিই না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই পঞ্চায়েতের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে প্রধানদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে, এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী গলাবাজি করেছে বিধান ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে। সেই রেকর্ড আপনার লাইভ হচ্ছে, আপনারা দেখেছেন। ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে বিজেপি একটা নির্দিষ্ট ধর্ম ছাড়া অন্য শিখ, খ্রিস্টান, জৈন, আদিবাসী, মুসলিম যারা যেগুলো আছে তাদের ধর্মস্থানকে বাদ রেখেছে। তার প্রতিবাদ এই নওশাদ সিদ্দিকী ফ্লোরে দাঁড়িয়ে করেছে। 200 ইউনিট বিদ্যুৎ দেওয়ার গল্প শুনিয়েছিল, দিতে পারেনি বিজেপি। কেন দিতে পারেনি, এর জবাবদিহিটা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী করেছে। হয়তো অনেকের কাছে নওশাদ সিদ্দিকী কথার সাথে চারটে খারাপ ভাষা বলেনি, হয়তো নাও মনে হচ্ছে তাকে খারাপ লাগছে, কিন্তু আমি কোনো দিনের জন্য খারাপ ভাষায় ব্যবহার করিনি, আগামী দিনেও করবো না। তবে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে বলে যাব। আর যারা মনে করছে যে এখন কি বলে গলার স্বর নাকি দমে গেছে, আমি তাদেরকে বলবো, আসুন আপনাকে আমি সাথে নেব, আপনাকে আমি সাথে নেবো। কোন আন্দোলনে নামবেন? চলুন, গাঁটের টাকা খরচ করব, গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে, দেখবো সে আছে কি নাকি। আমি টাকা দেবো কবে খরচ? ও গাছে উঠবে না, রাঙা পাখি নেবেন? সব নওশাদকে করতে হবে, আমি কোর্টের খরচ দেবো। আসুন, তো যে জ্ঞান দিচ্ছে তার উদ্দেশ্যে বলছি, নওশাদের প্রতিবাদটা পছন্দ হচ্ছে না, এর থেকে আপনি ভালো প্রতিবাদ করতে পারতেন। আসেন, আপনি তো কারো কথাটা আমাকে কনভে করছেন, তাকে বলুন চলো তোমাকে নিয়ে আন্দোলনে নামবে, রাজি আছো? গতকালকে আমি ফুটেজ খেতে যাই না ভাই, দেখবেন আমার পেজে আমি পোস্ট করিনি। গতকালকে নিটের পেপার লিখলে প্রতিবাদ করতে গিয়ে বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30 পৌনে 7টা অবধি কোর্টে যারা নেটে 4টে কথা লিখে দেয় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। জিজ্ঞাসা করবেন যাদেরকে অ্যারেস্ট করেছিল নওশাদ সিদ্দিকীর অবদান কতটা আছে না নাই। বিগত দিনে যেমন ছিলাম এখনও আছে, আগামী দিনে থাকবো। এতটুকু শুধু বলে রাখি, আমার রুজি আর আমার মৃত্যু না শুভেন্দু অধিকারীর হাতে আছে, না মমতা ব্যানার্জির হাতে ছিল, আল্লাহ সৃষ্টিকর্তার হাতে আছে। আমি কাউকে পরোয়া করি না, হ্যাঁ সম্মান দিই। আমি মুখ্যমন্ত্রীকে যখন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যখন বাংলাদেশের একটা বক্তা বলেছিল, একটা খারাপ শব্দ ব্যবহার করেছিল না, হ্যাঁ, তখন নওশাদ সিদ্দিকী কথা বলেছিল। তখন তাহলে বলতে পারতেন আপনারা যে তৃণমূল হয়ে গেল নাকি? অন্যায় করেছে, প্রতিবাদ করেছি। তারা যেখানে বসবাস করে সেটা ম্যাক্সিমামটা ওয়েটল্যান্ড লাগোয়া। ওয়েটল্যান্ডকে বুঝিয়ে আন্তর্জাতিক স্তরে দেশের নামকে বদনাম করছে। 1971 সালে ইরানের রামসারে গিয়ে ভারত সরকার প্রমিস করে এসেছিল যে রামসার সাইটের অন্তর্ভুক্ত যে জলাভূমিগুলো আছে একটা ইট পর্যন্ত গাঁদবো না, যেখানে অঙ্গীকারবদ্ধ করে এসেছিল, কিন্তু এখন সেখানে গেঁথে নিচ্ছে। কথা বলছে না কেন? আটকাচ্ছে না কেন? আপনি বলেছেন স্পিকারের আটকাচ্ছে না কেন? তারা আটকাচ্ছে না কেন? 1 নম্বর কথা, অবৈধ যে সমস্ত নির্মাণ হচ্ছে সেগুলো বন্ধ করতে পারছে না, পরিবেশকে দূষণ করছে। ব্যাপারটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো মুখ খুলতে হবে, কিছুতে পায়নি, একটা পেয়েছে। আমি আবারও অন ক্যামেরা বলছি, ভাঙড়ের মানুষ যেটা চাইবে তাতে কি আমাকে খারাপ ভালো বললো আমি আমার যায় না। ভাঙড়ের মানে বেশি মানুষ যেটা চাইনি বেশি মানুষ ভাঙড়, তাই প্রতিবাদ করেছি।